গত ক্লাসে আমরা জেনেছি প্রাপ্য হিসাব কীভাবে প্রস্তুত করতে হয়, অর্থাৎ প্রাপ্য হিসাবে নিয়মগুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবা, তাহলে আমাদের ম্যাথটা করতে আমাদের কোনোই ঝামেলা হবে না, অনেক ইজিলিভাবে আমরা ম্যাথটা বুঝতে পারবো। তো আমরা আজকে নতুন একটা ম্যাথ তোমাদের আমরা করবো। কালকে ওই দিন আমরা নিয়মগুলো শিখেছি, কিন্তু নিয়ম শিখলেই তো হবে না, কীভাবে ম্যাথটা প্রস্তুত করতে হয় সেটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। ওকে, কথা না বাড়িয়ে তোমরা দেখতেই পারছো যে আমাদের এক নম্বরটা রয়েছে কি, আমাদের রয়েছে যে নতুন অনাদি পাওনার সঞ্চিতি পরিমাণ নির্ণয় করতে বলছে। এটা নির্ণয় করার আগে আমরা একটু দেখবো, আমাদের এখানে দেখো লিখিত অনাদি পাওনা রয়েছে একটা, আর এটা হচ্ছে অলিখিত। আর আমাদের বলছে 5% অনাদি পাওনা সঞ্চিতি। তার নতুন অনাদি পাওনা সঞ্চিতি বের করতে কি শিখবো বলো তো, নিট দেনাদারের রিপোর্ট, নিট দেনাদার। তো আমাদের এখানে দেনাদার বলতে প্রাপ্য হিসাব কত দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে 60,000। ওকে, তাহলে আমরা এখানে একটু লিখবো, তোমরা দেখতেই পারছো আমরা লিখবো এখানে একের ক লিখবো, তারপর লিখবো প্রাপ্য হিসাব। আচ্ছা, আমাদের নতুন সঞ্চিতি বের করতে বলেছে, তাহলে আমরা আগে লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব রয়েছে হচ্ছে 60,000 টাকা রয়েছে। ওকে, 60,000 রয়েছে। আর আমাদের দেখো এখানে ভুলটা কোথায় হতে পারে, আমাদের একটা হচ্ছে লিখিত, একটা অলিখিত। অলিখিত অনাদি পাওনা যেটা, সেটাই প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয়। কেন? এই জাবাদাটা হচ্ছে অনাদি পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন বলতেই পারো স্যার লিখিত কেন হবে না, লিখিত মানে হিসাবভুক্ত হয়েছে, যেটা হিসাবভুক্ত হয়েই কিন্তু আমাদের প্রাপ্য হিসাব পরিমাণ 60,000 টাকা আছে, অর্থাৎ এইটার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। বাট এই যে অলিখিত যেটা, এটার মধ্যে অন্তর্ভুক্ত নেই। এই জন্য আমরা, যেহেতু আমাদের লেখা হয়নি, এই জন্য আমাদের দেনদারের পরিমাণ কমে যাবে। সো আমরা লিখবো প্রাপ্য হিসাব 60,000 টাকা মাইনাস লিখবো হচ্ছে, মাইনাস লিখবো হচ্ছে আমাদের অলিখিত অনাদি পাওনা। খেয়াল করি, একটা লিখিত একটা অলিখিত, আমাদের কিন্তু অলিখিতটা মাইনাস হবে, লিখিতটা অলরেডি মাইনাস হয়ে আছে। অলিখিত অনাদায়ী পাওনা। ওকে, তুমি দেখতেই পারছো অলিখিত অনাদায়ী পাওনা কত আছে, 800 টাকা। ওকে, তাহলে মোট কত হলো আমাদের, এটা হলো 5,9,200, অর্থাৎ 59,200 টাকা হলো আমাদের নিট দেনাদারের পরিমাণ। বুঝতে পেরেছি। এখন বলছে যে 5%, অর্থাৎ এই 49,200 টাকা যেটা, এর উপরে আমরা 5% করব, করে যে টাকাটা আসবে সেটি হচ্ছে আমাদের নতুন অনাদি পাওনা সঞ্চিতি। ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি, যখনই আমাদের অনাদি পাওনা সঞ্চিতি পরিমাণ বের করতে বলবে, আমরা নিট দেনাদারের উপর ধরবো। তো দেনাদার কত আছে দেখো, 60,000 টাকা দেওয়া আছে। ওকে, এই 60,000 টাকা লিখেছি। এখন ঝামেলা হচ্ছে এখানে লিখিত আছে আবার অলিখিত আছে, কোনটা নিয়ে প্লাস মাইনাস করবো। লিখিত অনাদি পাওনা যেটা আছে অলরেডি ওটা 60,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে, প্লাস মাইনাস হয়ে আছে, ওটা আমরা নিয়ে কাজ করবো না। কোনটা নিয়ে কাজ করবো, অলিখিত। যে আমাদের কি অলিখিত অনাদি পাওনা, যে আমাদের হচ্ছে অনাদি পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। এই জন্য আমরা অলিখিত এই প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নিট দেনাদার। এটা হচ্ছে আমাদের নিট দেনাদার। ঠিক এইটার উপরে 5% করে যেটা হবে, সেই অ্যান্সারটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। আমরা মনে হয় বুঝতে পেরেছি বিষয়টা। এবার আমরা যাব আমাদের খ নম্বরটা, তোমরা দেখতে পাচ্ছ খতে কি বলছে, প্রয়োজনীয় জাবেদা। ওকে, এটা খুব খেয়াল করি, জাবেদা করার সময় বক্স তো কাটবই, নর্মালি যেভাবে বক্স কেটে থাকি সেটা করব। এখন বিষয়টা হচ্ছে জাবেদা করার সময় আমরা শিখেছিলাম অঙ্কে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি থাকলে আর না থাকলে এই থাকা না থাকার বিষয়টা কি একটু জেনে নিই। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই আমাদের সন্দেহজনক পাওনা সঞ্চিতি কত রয়েছে, 1 তারিখে 2,000 টাকা। এটি হচ্ছে আমাদের পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। আমরা জানি যে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি থাকলে অনাদি পাওনা জাবেদা কি হবে, অনাদি পাওনা হিসাব, অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখি একটু এখানে, আমরা অবশ্যই উপরে জাবেদার ঘর কাটবো, জাবেদার ঘর কেটে আমরা লেখার চেষ্টা করব। প্রথমটা লিখবো হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। তোমরা দেখতে পাচ্ছ। আর কারো যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো। হ্যাঁ, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর জাবেদা। মনে করো আমাদের লিখিত আছে, অলিখিত আছে। তা আমরা লিখিতের জন্য একটা জাবেদা করতে পারি, অলিখিতের জন্য একটা জাবেদা ভেঙে ভেঙে করতে পারি। ইচ্ছে করে দুটোকে আমরা মার্চ করতে পারি। আমরা মার্চ করে দিই, কী দরকার দুটো জাবেদা করা। তাহলে এখানে হচ্ছে 1200 আর এখানে 2,800, তো মোট কত হলো 2,000 টাকা। তাহলে আমরা লিখবো এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 2,000 আর এখানেও লিখবো 2,000 টাকা। বুঝতে পেরেছি। তার মানে এখন কোশ্চেনটা হচ্ছে আমরা কিন্তু অনাদায়ী পাওনা জাবেদা করলাম, তো আমরা লিখছি কি অনাদায়ী পাওনা সঞ্চিতি। কেন? আমরা নিয়মে শিখেছিলাম যে অঙ্কে যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তখন অনাদায়ী পাওনা জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বাট টাকাটা হবে কার, অনাদায়ী পাওনার। এখানে লিখিত অলিখিত দুটো জাবেদা করতে পারতাম, যেহেতু অনাদায়ী পাওনা রয়েছে দুটোকে আমরা একসাথে করে দিলাম। ব্যাপারটা এমনই। এরপরে 2 নম্বর জাবেদা লিখবো। আমরা শিখেছিলাম যে অনাদায়ী পাওনা হিসাবকে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে স্থানান্তর করা জাবেদা। এটা জাবেদাটা আমরা লিখে ফেলি। আমরা
এটা জাবেদাটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। তোমরা অবশ্যই আমাদের পার্ট 1-এর যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখে এই ম্যাথটা করলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, ওকে। বাট এখন কথাটা হচ্ছে এই ডেবিট ক্রেডিটটা লিখলাম, টাকাটা কোনটা হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। টাকাটা আমরা লিখবো কীভাবে দেখো, অর্থাৎ আমরা পরিচালন ব্যয়তে যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ যেটা লেখায়, যেটা লিখে দেখায় সেটা লিখবো। সেটা কেমন আমরা একটু রাফ এখানে দেখাতে পারি। ফার্স্টে আমাদের লিখিত অনাদায়ী পাওনা কত রয়েছে? 1200 টাকা, আমরা লিখলাম 1200 টাকা। তারপর রয়েছে কি আমাদের অলিখিত কত রয়েছে? 800 টাকা, লিখলাম 800 টাকা, ওকে। তারপর কি রয়েছে? নতুন সঞ্চিতি কিন্তু একটু আমি বের করেছিলাম কতে, আমরা একটু ব্যাকে দেখে আসি কত লিখেছিলাম, তোমরা দেখতেই পারছো। আচ্ছা, এখানে লেখা বের করা হয়নি, আমরা একটু বের করে ফেলি এখন একটু। সেটা কেমন ছিল? এখানে ছিল যে 49,200 ইন্টু হচ্ছে 5%, ওকে, 5% কত হচ্ছে? 2960। তাহলে এখানে হবে 2960, ওকে। তার নতুন অনাদায়ী সঞ্চিতির পরিমাণ হচ্ছে এটা। এবার এই টাকাটা আমরা ওখানে কপি করে নিয়ে যাব, তোমরা দেখতেই পারছো। তাহলে 1200 যোগ 800, তারপর হচ্ছে 2960, ওকে। আর এই পুরাতন যেটা রয়েছে কত টাকা? 2000 টাকা। আমরা জানি পুরাতন অনাদায়ী সঞ্চিতি অলওয়েজ কি হয়? বিয়োগ হয়ে থাকে। তো আমরা এখানেও এটা বিয়োগ করবো, কত টাকা? 2000 টাকা বিয়োগ করবো। এইগুলো করে প্লাস মাইনাস করে তাহলে আমরা একটু দেখি কি দাঁড়ালো। প্রথম আছে 2000, তারপর মোট হলো 4960 মাইনাস হচ্ছে 2000, ওকে। তো 2960, তাহলে আমাদের অনাদায়ী পাওনা হিসাবে যে আমরা টাকাটা লিখবো 2960 টাকা। ঠিক এখানেও টাকাটা লিখবো 2960 টাকা। আমি আবার একটু বলি, আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, সেটা হচ্ছে এই টাকাটা কিভাবে আসলো? 2960 টাকাটা, আচ্ছা, টাকাটা কিভাবে আসলো? আমাদের লিখিত অনাদায়ী পাওনা লিখেছি, যোগ অলিখিত লিখেছি, নতুন সঞ্চিতি যোগ করেছি, পুরাতনটা মাইনাস করেছি। পুরাতন কোথায় ছিল? এটা। এই লিখিত কোনটা ছিল? এই 1200 টাকা হচ্ছে এই 1200 টাকা। আর অলিখিত কত? 800, এই 800 টাকা। আর এই নতুন সঞ্চিতিটা আমরা কিন্তু কত বের করেছিলাম? প্রাপ্য হিসাব থেকে আমাদের অলিখিতটা বিয়োগ করে দেন পার্সেন্টেজ করে বের করেছি। আর পুরাতনটা আমাদের দেওয়া আছে, সো প্লাস মাইনাস করে আমাদের এই জাবেদাটা হলো, টাকাটা হলো 2960 টাকা, ডেবিট এবং ক্রেডিট। আমরা মনে হয় বুঝতে পেরেছি বিষয়টা। এরপর আরেকটা জাবেদা রয়েছে আমাদের 3 নম্বরটা, সেটা খুবই ইজি। কোনো হিসাব যদি বন্ধ করতে হয় আমরা জেনেছি যে আয় সারাংশ বা আয় বিবরণী নাম দিয়ে বন্ধ করতে হবে, আয় সারাংশ বা আয় বিবরণী। তাহলে আমরা এখানে কোন হিসাব করছি বলো তো? কি লিখেছিলাম? অনাদায়ী পাওনা হিসাব। ডেবিট হচ্ছে কেট করে ফেলি, তখন আমরা লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ ডেবিট, আর হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। টাকাটা কিন্তু এটাই হবে 2960, 2960, ওকে। এই হলো আমাদের 3টে জাবেদা, অর্থাৎ আমাদের খতে যে প্রয়োজনীয় জাবেদা এখানে করতে বলেছে, ঠিক এই জাবেদা মানে এই জাবেদাগুলোই আমরা বক্স আকারে জাবেদা যেভাবে আমরা উপস্থাপন করে থাকি, বক্স করে করে সেভাবে আমরা উপস্থাপন করি। অবশ্যই আমাদের কিন্তু এখানে ব্যাখ্যাটা দিতে হবে। আমরা অবশ্যই আমি তোমাদেরকে PDF ফাইল দিয়ে দিব, ব্যাখ্যাটা কীভাবে লিখতে হয়, ওকে। এবার আমরা আসি গ নাম্বারটে, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করা। হ্যাঁ, এটা হচ্ছে একটা খতিয়ান, যেটা হিসাব বলতে কি বোঝানো হয়? খতিয়ান, এই যেখানে লেখা আছে হিসাব। তো আমরা নর্মালি এখানে যেহেতু খতিয়ান কোন পদ্ধতিতে করতে হবে কিছু বলা নেই, এটা কি চলমান জের ছক বা টি ছক কিছু যদি বলা নেই, আমরা চলমান জের ছক করলেই হবে। তো আমরা আজকে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতিটা তোমাদের দেখাই একটু, কারণ সময় লাগবে। তো তোমরা জানো যে আমাদের খতিয়ানের ঘরটা কেমন হতে পারে, সংক্ষেপে দেখাচ্ছি। প্রথমে কি থাকে? তারিখ থাকে, তারপরে বিবরণ থাকে, তারপরে থাকে হচ্ছে আমাদের যা পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দেন ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, ঠিক এইভাবে একটা ঘর থাকে, তাই না? আমরা সংখ্যায় লিখি একটু। এটা হচ্ছে তারিখ, বিবরণ, তারপর হচ্ছে আমরা লিখব যা পৃষ্ঠা, তারপরে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে জের, ডেবিট, ক্রেডিট। এই হচ্ছে আমাদের ঘরটা। আমরা কোন হিসাব করছি? আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিটাকে করি, যেটা আমাদের পরীক্ষাতে বেশি আসে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওকে। আচ্ছা, যখনই কোনো খতিয়ান করব আমরা প্রথমে কি দেখব? সেইটার কোনো প্রারম্ভিক ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স আছে কি না। আমরা দেখি একটু আমাদের অঙ্কে, আমাদের কিন্তু দেখো যে অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রারম্ভিক ব্যালেন্স আমাদের দেওয়া আছে কত টাকা? 2000 টাকা দেওয়া আছে। তো এই জন্য ফার্স্টে আমরা এখানে লিখব ব্যালেন্স, লিখব কি? লিখব ব্যালেন্স বা জের। এটা কোথায় লিখবো? ডেবিট না ক্রেডিট? আমরা জানি যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, সরাসরি আমরা লিখবো এই ক্রেডিট পাশে কত টাকা রয়েছে, এখানে লিখবো 2000 টাকা। আমরা কিন্তু এই ঘরে লিখবো না,
যদি ব্যালেন্সে লিখবো। ওকে, এখন একটু আগে আমরা প্রিভিয়াসে যাই, আমরা যে জাবেদা করে আসছিলাম ওখানে দেখো এখানে আমাদের কোথায় কোথায় অনাদি পানা সঞ্চিতি ছিল। এই এক জায়গায়, এখানে এক জায়গা ছিল, আর কোথায় ছিল এখানে, অর্থাৎ দুইবার আমাদের ছিল। এখানে ছিল অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিটে ছিল। তাহলে প্রাপ্য হিসাব লিখে ডেবিটে লিখবো 2000 টাকা। তো আমরা একটু দেখি তাহলে এখানে লিখবো প্রাপ্য হিসাব লিখে ডেবিটে লিখবো কত টাকা ছিল, ডেবিটে লিখবো 2000 টাকা। ওকে, 2000 টাকা লিখলাম। এখন খেয়াল করো আমাদের ক্রেডিট ব্যালেন্স ছিল 2000, এখানে আবার ডেবিটে চলে আসছে 2000, তার ইজিকলটা কিন্তু 0 হয়ে গেল আপাতত। বাট আরেকটা জাবেদা আমরা দেখি, আমাদের তোমার যে ক্লিয়ার হবে। আমাদের 2 নম্বর জাবেদা ছিল অনাদি পাওনা হিসাব ডেবিট, অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, সঞ্চিতি লেখা ছিল। এটা টাকা কত ছিল 2960। তাহলে আমরা অনাদি পাওনা লিখে ক্রেডিট পাশে লিখবো 2960। ওকে, তাহলে আমরা দেখি একটু, এখানে লিখবো অনাদায়ী পাওনা লিখবো, কারণ আমরা জানি যে খতিয়ান যখন যে না হিসাবটা করি তার অপোজিট হিসাবে নামটা বসে। আর খতিয়ানে এখানে যার নাম থাকবে, যদি ডেবিট হয় ডেবিটে, ক্রেডিট হলে ক্রেডিটে। তাহলে আমাদের অনাদায়ী পাওনা কোথায় ছিল, ক্রেডিটে ছিল। তাহলে আমরা ক্রেডিট এখানে লিখবো কত টাকার জন্য, আমরা একটু ভুলে গেছি, আবার একটু দেখি। অনাদায়ী পাওনা ছিল 2960। ওকে, তাহলে আমরা এখানে লিখবো ক্রেডিট পাশে 2960। তো ক্রেডিট থেকে ব্যালেন্সটা কী হবে 2960। ব্যাস, আমাদের অঙ্কটা শেষ। তো ব্যাপারটা কী দাঁড়ালো, কোনো খতিয়ান যদি করতে হয় সেটা প্রারম্ভিক ব্যালেন্সটা আগে আমরা লিখবো। যেমন আমরা লিখেছি দেখো, ব্যালেন্স লিখে এটা আমরা ক্রেডিট পাশে লিখেছি। এটা কোথায় পেলাম বলো তো, এই যে সন্দেহজনক পাড়া সঞ্চিতি মানে কি, অনাদায়ী পাড়া সঞ্চিতি বা কুড়ি সঞ্চিতি, এই যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা আমরা আগে দিয়েছি। আর এই দুটো হিসাব কাজ কোথায় পেলাম, এই যে আমরা খতে জাবেদা করেছিলাম তখন আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি একবার ছিল ডেবিটে আর একবার ছিল ক্রেডিটে, এই জন্য অপোজিটগুলো নামগুলো লিখেছি। দেন আমাদের প্লাস মাইনাস করে আমাদের অ্যান্সারটা কত আসবে 2960। এটাই হচ্ছে আমাদের মানে অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। ওকে, এরপর আছে অনাদায়ী পাওনা। ঠিক আমরা এইভাবেই অনাদায়ী পাওনাটা খতিয়ানটা প্রস্তুত করবো, তোমরা বাসায় করে নিবা। আজ এ পর্যন্তই, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে আমরা আশা করব। আর আবার নতুন নতুন ভিডিও নিয়ে যেহেতু সামনে পরীক্ষা আসছে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের এইভাবে নিয়মাগুলি আগে দিব, তারপর ম্যাথ করাবো। আর যে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমার্স ইউটিউব চ্যানেলে নক দিবা। আমি তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা আছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।